স্কুল ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম, সবাইকে স্কুল ঘরের পক্ষ থেকে স্বাগতম। আমি জাহিদ শাফিন তোমাদের সাথে আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অধ্যায় ৭। তোমরা দেখতেই পাচ্ছ অধ্যায় ৭, পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। আজকে তোমাদের সাথে আলোচনা করব অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন ২ নিয়ে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবে ক্লাসটি কেমন লাগলো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু। ওকে বন্ধুরা, এখন চলো আমরা উদ্দীপকটা দেখব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে অতিরিক্ত সৃজনশীল প্রশ্নে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, তাই না? এই যে এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছ, ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত, ঠিক আছে? এবং এইখানে যেটা একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি বাল্ব। বন্ধুরা, তাহলে এই উদ্দীপকের চিত্র অনুযায়ী আমরা প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। ক নম্বর, পানির হিমাঙ্ক কত? খুবই খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের জন্য এবং এমসিকিউ এর জন্য এটা আসে। খ নম্বর প্রশ্ন, পারফিউমের বোতলের সিপি খুলে রাখলে সুগন্ধ সারা ঘর জুড়ে থাকে কেন? ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন, উদ্দীপকে চিহ্নিত, এখানে চিত্রিত হয়ে গেছে, এটা চিহ্নিত হবে, তোমরা ঠিক করে নেবে। উদ্দীপকে চিহ্নিত বাতিটিকে জ্বালাতে হলে ওই অংশে কি স্থাপন করতে হবে? ব্যাখ্যা করো। এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। ঘ নং প্রশ্নটা দেখো, উদ্দীপকে চিহ্নিত, এখানেও এটা চিত্রিত হয়ে গেছে, এটা চিহ্নিত হবে, তোমরা একটু কারেকশন করে নেবে। বর্তনী ব্যবহার করে বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে ধাতু ও অধাতু পার্থক্য বিশ্লেষণ করো। বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমরা এই উদ্দীপকের চিহ্নিত চিত্রের আলোকে এখানে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। চলো এবার আমরা এই প্রশ্নের আলোকে এখন প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। ক নম্বর প্রশ্ন ছিল পানির হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? উত্তর হবে পানির হিমাঙ্ক 0 ডিগ্রি বা 0 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসে। চলো এবার আমরা খ নং প্রশ্নের উত্তরটা দেখে নিই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খ নং প্রশ্নের উত্তর, দুইটা প্যারা করেছি কারণ খ নংয়ে দুইটা প্যারা করতে হয়। প্রথম প্যারায় লিখবে জ্ঞানমূলক অংশটি। সুগন্ধি গ্যাস আকারে থাকে বলে পারফিউমের বোতলের ছিপি খুললে সুগন্ধ ছড়িয়ে গিয়ে সারা ঘর জুড়ে থাকে। তাহলে মূল উত্তরটা আমরা কিন্তু পেয়ে গেলাম, সুগন্ধি গ্যাস আকারে থাকে বলে, সুগন্ধি গ্যাস আকারে থাকে বলে পারফিউমের বোতলের সিপি খুললে সুগন্ধ ছড়িয়ে গিয়ে সারা ঘর জুড়ে থাকে। এবার দ্বিতীয় প্যারায় দেখো, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার ও আয়তন নেই। গ্যাসের কিনায় নির্দিষ্ট কোনো আকার ও আয়তন নেই। যে পাত্রেই রাখা হয় গ্যাস সেই পাত্রেই ছড়িয়ে পড়ে। খোলা জায়গা পেলেও গ্যাস ছড়িয়ে পড়ে। তাই পারফিউমের বোতলে যেই সুগন্ধযুক্ত গ্যাস থাকে তা সিপি খোলা পেলে উন্মুক্ত জায়গা পেয়ে ছড়িয়ে পড়ে এবং ঘর জুড়ে থাকে। বন্ধুরা, আমরা দেখতে পেলাম খ নং প্রশ্নের উত্তর। চলো এবার আমরা পরের অংশে চলে যাই। পরের অংশে আমরা গ নং প্রশ্নের উত্তরটা জানব। গ নং প্রশ্নে যেটা লিখতে হবে, প্রথম জ্ঞানমূলক অংশটি লাল কালার দিয়ে দেখতেই পাচ্ছ, লেখা আছে উদ্দীপকে চিহ্নিত বাতিটিকে। এখানে দেখো এই চিহ্নিত হবে, এখানে প্রত্যেকটা জায়গায় তোমরা দেখতে পেয়েছো যে এখানে চিত্রিত হয়ে গেছে, তোমরা চিহ্নিত বানিয়ে নিবে। উদ্দীপকে চিহ্নিত বাতিটিকে জ্বালাতে হলে ওই অংশে একটি ধাতব খণ্ড বা বৈদ্যুতিক তার স্থাপন করতে হবে।
উদ্দীপকে চিহ্নিত বাতিটিকে জ্বালাতে হলে ওই অংশে একটি ধাতব খণ্ড বা বৈদ্যুতিক তার স্থাপন করতে হবে। দ্বিতীয় প্যারায় লিখবে ধাতু বিদ্যুৎ পরিবাহী। ধাতুর এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে বিদ্যুতের তারে এবং যেসব কাজে তাপ ও বিদ্যুৎ পরিবহন প্রয়োজন সেই সব ক্ষেত্রে ধাতু ব্যবহৃত হয়। ব্যাটারিতে বিদ্যুৎ শক্তি সঞ্চিত থাকে। এই শক্তিকে বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত করতে পারলে বাল্ব জ্বলে ওঠে। বন্ধুরা, আমরা দ্বিতীয় প্যারায় যে অংশটুকু লিখতে হবে সেটা আমরা দেখতে পেলাম। এবার চলো আমরা বাকি অংশটুকু দেখে নেই। এবার তোমরা দ্বিতীয় প্যারার বাকি অংশটুকু লিখবে উদ্দীপকের বর্তনীটি পূর্ণ নয় বলে বাতিটি জ্বলে ওঠে না। উদ্দীপকের বর্তনীটি পূর্ণ নয় বলে বাতিটি জ্বলে ওঠে না। বর্তনীর ওই অংশে কোনো ধাতব পদার্থের খণ্ড বা বৈদ্যুতিক তার স্থাপন করলে বর্তনী পূর্ণ হবে। এবার আমরা শেষ কথায় লিখব তৃতীয় প্যারায়। সেই ক্ষেত্রে ব্যাটারি থেকে বিদ্যুৎ শক্তি বাল্বের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাল্বটিকে প্রজ্বলিত করবে, মানে কি আলোকিত করবে। বন্ধুরা, আমরা দেখতে পেলাম গণন প্রশ্নের উত্তর কতটুকু কিভাবে লিখতে হবে। এবার চলো আমরা ঘনন প্রশ্নের উত্তরটা জেনে নিই। ঘনন প্রশ্নটা দেখো, উদ্দীপকে চিহ্নিত বর্তনী ব্যবহার করে, এখানে তোমরা আবার দেখতে পেয়েছো চিত্রিত, এটা আসলে হবে চিহ্নিত। চিহ্নিত বর্তনী ব্যবহার করে বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে ধাতু ও অধাতুর পার্থক্য বিশ্লেষণ করা যায়। আমরা জ্ঞানমূলক উত্তরে এই কথাটুকু লিখব। উদ্দীপকে চিহ্নিত বর্তনী ব্যবহার করে বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে ধাতু ও অধাতুর পার্থক্য বিশ্লেষণ করা যায়। এবার দ্বিতীয় প্যারায় লিখবে প্রদত্ত বর্তনী ওই অংশে ব্যাটারি ও বাল্বের মধ্যে তামার তার অর্থাৎ বৈদ্যুতিক তার ব্যবহারের ফলে বাল্বটি জ্বলে ওঠে। তামার তার বিদ্যুৎ সুপরিবাহী বলে এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবহন করে বাল্বে পৌঁছে দেয়। যদি তামার তার বিদ্যুৎ পরিবাহী না হতো, তাহলে বিদ্যুৎ পরিবাহিত হতো না, বাল্বও জ্বলত না। বন্ধুরা, আমরা দ্বিতীয় প্যারায় এই কথাটুকু লিখব। এবার চলো বাকি অংশটুকু দেখে নেওয়া যাক। এবার ওই অংশে লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে সংযোগ দেই। এবারও বাল্বটি জ্বলবে। অ্যালুমিনিয়াম এবং লোহা এটা দিয়ে সংযোগ দেওয়ার পরও দেখতে পেলাম বাল্বটি জ্বলবে। কাজেই বলা যায় যে তামা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি অর্থাৎ ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। ইত্যাদি কি ধাতব পদার্থ, আর ধাতব পদার্থের মধ্যে দিয়ে তো বিদ্যুৎ চলাচল করে, আর বিদ্যুৎ চলাচল করলেই সেই ধাতুগুলোকে কি বলা হয়? বিদ্যুৎ সুপরিবাহী বলা হয়। বন্ধুরা, আমরা দেখতে পেলাম দ্বিতীয় প্যারার অংশ। এবার চলো আমরা বাকি অংশটুকু দেখে নেই। এবার তৃতীয় প্যারায় লিখবে এবার এই বর্তনীতেই কিছু অধাতু যেমন কাঠের টুকরা, প্লাস্টিক, রবার ইত্যাদি দিয়ে তারের সংযোগ দেই। এখন আর বাল্বটি জ্বলবে না, কারণ রবার বা রাবার, প্লাস্টিক, কাঠ অধাতু যা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, অর্থাৎ অধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী নয়, অর্থাৎ বিদ্যুৎ কুপরিবাহী। যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না সেটাই কি? অধাতু। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ধাতু এবং অধাতুর উদাহরণ সহ আমরা এখানে ব্যাখ্যা করলাম। বন্ধুরা, তোমরা ধাতু অধাতু জিনিসটা কি সেটা বুঝতে পেরেছ। এবার চতুর্থ প্যারায় তোমরা লিখবে এইভাবে উদ্দীপকে
চিহ্নিত বর্তনী ব্যবহার করে, এখানে এই যে চিহ্নিত হবে, প্রত্যেকটি জায়গায় এখানে মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নেবে। চিহ্নিত বর্তনী ব্যবহার করে বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে ধাতু ও অধাতুর পার্থক্য নির্ণয় করা যায়। বন্ধুরা, আমরা শেষ কথায় এটা দিয়ে শেষ করব এবং আজকে তোমাদের এখানেই ক্লাসটা শেষ করব। পরবর্তীতে তোমরা আরও একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে